everyone, welcome to my channel Pharmacist Subhas De। তো তোমরা আগে থেকেই জানো যে আজকে একটা ক্লাস হতে চলেছে, যে সামনে সোমবার এবং মঙ্গলবার দুদিন WBHRB যে ফার্মাসিস্ট পোস্টের ইন্টারভিউ আছে। তো সেই বিষয়ে এখানে WBHRBর আন্ডারে কাজ করেন এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন ফার্মাসিস্ট হিসাবে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো তারা নিজেরা ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়ে যুক্ত হয়েছেন স্টেট গভর্নমেন্টের আন্ডারে। তো দেরি না করে আমরা তাদের থেকে তাদের মূল্যবান যে অ্যাডভাইস আছে সেগুলো শুনে নেব। তো সবার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলে এরকম জব রিলেটেড এবং জব রিলেটেড গাইডেন্স সমস্ত কিছুই প্রোভাইড করা হয়ে থাকে। তো সবার প্রথমে আমি ওয়েলকাম করব অপর্ণা হালদার দিদিকে। অপর্ণা দি এখন বর্তমানে মুর্শিদাবাদে WBHRB ফার্মাসিস্ট হিসেবে যুক্ত আছেন। WBHRB বিগত 4 বছর ধরে। এর আগে অপর্ণা দি ডিপ্লোমা করেছে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী থেকে। আর আরেকজন যিনি আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে, তিনি হচ্ছেন শুভদীপ দা। শুভদীপ দাকে তোমরা আশা করি সবাই চেনো। সে এখন বর্তমানে ESI স্টেট গভর্নমেন্টের আন্ডারে 4 বছর ধরে ফার্মাসিস্ট পদে যুক্ত আছেন রেগুলার পোস্টে। তো আসুন সবাইকে ওয়েলকাম করা যায়। সবার প্রথমে অপর্ণা দিকে দিয়ে শুরু করছি। আজকের কিছু প্রশ্ন উত্তর চলবে এখানে। তোমরা সবাই তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্স এবং নিজেদের যে এক্সপার্টিজ আছে সেটা আগামী দিনে যারা ফার্মাসিস্ট যুক্ত হতে চলেছে WBHRBর আন্ডারে তাদের সঙ্গে শেয়ার করে নেবে। হ্যাঁ, নমস্কার। আমি সবার প্রথমে অপর্ণা দিকে আমার প্রশ্ন, যে বিগত 3 বছর WBHRBর আন্ডারে ফার্মাসিস্ট হিসেবে যুক্ত আছে, তো 3 বছরের তার এক্সপিরিয়েন্স কেমন? আমি 2023 ফেব্রুয়ারিতে জয়েন করেছিলাম মুর্শিদাবাদ ডোমকল SDH SSH হসপিটালে। তো সেখানে আমি OPD তে ফার্মাসিস্ট হিসেবে ছিলাম। তো ওখানে পেশেন্ট সার্ভিং মানে প্রেসক্রিপশন সার্ভিংটাই মেন কাজ ছিল। তাছাড়া স্টক লেজার দেখাশোনা করা সবকিছু কাজ ছিল। আর এখন আমি বর্তমানে লালবাগ SDH এ জব করছি। তো এখানে আমি স্টোরে আছি। তো পুরো যে ফার্মাসি স্টোরের যা ম্যানেজমেন্ট, যা কাজকর্ম, মেডিসিনের সবকিছুই দেখভাল করতে হয়। তো আমি OPD তে কিছুদিন আর স্টোরে কিছুদিন কাজ করেছি। এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু কাজ করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। কাজ না করলে তো এক্সপিরিয়েন্স গেইন করা যায় না। তো কাজটা মেনলি করে যেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। যে কোনো নতুন নতুন অনেক রকমেরই কাজ আছে, সেগুলো দেখতে হবে, পেশেন্ট হ্যান্ডলিং করতে হবে। আর স্টোরে অনেক রকম নতুন নতুন কাজ থাকে, সব সময়তেই থাকছে। ভালো এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে। ওকে, খুব ভালো একটা ইনসাইট পাওয়া গেল যে তুমি WBHRBর আন্ডারে এখন কাজ করছো। এর আগে তুমি পেশেন্ট সার্ভিং, ডাইরেক্ট ডিসপেন্সিং জব এবং বর্তমানে স্টোরের কাজও করছো। তো আশা করছি আমরা দুটো যে অ্যাসপেক্ট আছে একটা ফার্মাসিস্টের, সেই দুটো অ্যাসপেক্ট সম্পর্কেই আমরা জানতে পারবো। তো নেক্সট আমাদের যে আরেকজন অতিথি আছেন আজকে, শুভদীপ দা, তার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। তার এই ESICর যে 4 বছর তিনি কাজ করছেন, সেই 4 বছরে তার কি এক্সপিরিয়েন্স আছে এখনো পর্যন্ত স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, তার কেমন লাগছে, তার কাজের জায়গার পরিবেশ কেমন, এই সমস্ত বিষয়ে আমরা জেনে নেব। শুভদীপ দা। হ্যাঁ, তো আমাদের ESI তে মোটামুটি দুটো ডিপার্টমেন্ট থাকে, মূলত OPD। সব ফার্মাসিস্টরা আছে তারা মেনলি মেডিসিন ডিসপেন্সিং করে থ্রু অনলাইন পোর্টাল। তো তাই অনলাইনে মেনটেন হয়। তো আমাদের ফিজিক্যাল কোনো কিছু ডিসপেন্সিং করা হয় না, তো পুরোটাই আমাদের অনলাইনে প্রেসক্রিপশন, তো সমস্ত কিছু পেশেন্ট হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের অনলাইনের থ্রু হয়। ধন্বন্তরী টাইপের নামে একটা সফটওয়্যার আছে,
তো যেহেতু ইএসআইসি একটা সেন্ট্রাল আন্ডার স্কিম, তো এটার রুলস রেগুলেশন অনেকটাই আলাদা। কিছুটা আমরা কর্পোরেট টাইপের হসপিটালগুলোতে দেখে থাকি যেগুলো, তো অনলাইন সফটওয়্যারের থ্রু দিয়ে ডিসপেন্সিং করা হয়। তো প্রপার আমাদেরকে সবকিছু ফিজিক্যাল স্টক থেকে শুরু করে সবকিছু হচ্ছে প্রপার মেনটেন করতে হয়। তো মেনলি মানে আমরা ওপিডিতে মূলত হচ্ছে আমরা ডিসপেন্সিং এবং হচ্ছে আমরা মেনলি হচ্ছে ফিজিক্যাল স্টক মেনটেন করি। আর যারা ইনডোর সেকশনে ফার্মাসিস্ট আছে তো তারা মূলত ওয়ার্ড টু ওয়ার্ড যে মেডিসিন সাপ্লাই ওর ইনজেকশন সাপ্লাই, তারা মূলত ওই জিনিসগুলো দেখাশোনা করে। তো এটাই হচ্ছে মেন আমাদের ডিফারেন্স ইনডোর আর ওপিডির মধ্যে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা ইএসআই তে স্টার্ট, যে মানে একটা কর্পোরেট হসপিটাল বা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালের মতো, তো যে প্রেসক্রিপশন সার্ভিং সেটা সম্পূর্ণভাবে কম্পিউটারাইজড, এবং কোনো কিছুই হাতে লেখা প্রেসক্রিপশন নয়। আশা করি আমি ঠিকই বলছি, হাতে লেখা প্রেসক্রিপশন নয় খুব সম্ভবত। তাই হ্যাঁ, তো ডাক্তার যিনি আছেন তিনিও অনলাইনে পুরো ওনার যে অ্যাডভাইস যেগুলো সমস্ত কিছু অনলাইনে উনি আপলোড করেন। আর ফার্মাসিস্টরাও জানি আমরা যে ইএসআই একটা বুক থাকে প্রত্যেক পেশেন্টের, তো সেই বুকের নাম্বার দিয়ে মনে হয় সার্চ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্স্যুরেন্স নাম্বার থাকে, ইন্স্যুরেন্স নাম্বার টাইপ করলে তার ডিটেলস পুরো, হ্যাঁ হ্যাঁ, মেডিকেল, হ্যাঁ, সেই অনুযায়ী মেডিসিন সার্ভ করা হয়। তো এতে অনেকটা জিনিস ঠিক হয়ে যায়। যে অনেক সময় আমরা এইচআরবি বোর্ডে এখন মানে স্টেট গভর্নমেন্টের এখনো দেখে থাকি যে হ্যান্ড রিটিং প্রেসক্রিপশন গুলোতে কিছু অনেক সময় ডাক্তারের হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে মেডিকেশন এরর হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জিনিসগুলো এখানে পুরোপুরি ওভারকাম হয়ে যায়। হসপিটালে হ্যান্ড রাইটিং নিয়ে প্রেসক্রিপশন গুলো থাকে, কিন্তু কিছু কিছু যেগুলো বেসিক মেডিসিন যেমন প্যারাসিটামল, ব্রুফেন, অ্যামোক্সি, ওআরএস, এগুলো মেট্রোজিন, এগুলো বেশি কিছু কিছু মেডিসিন আছে যেগুলো স্ট্যাম্প হিসাবে বানিয়ে দেয় অনেক সুপারিনটেন্ডেন্টরা। যেরকম আমাদের এখানে স্ট্যাম্প হিসাবে কিছু বানানো আছে, যেমন অর্থোপেডিকের কাছে কিছু স্ট্যাম্প আছে, জেনারেল মেডিসিনের কাছে কিছু স্ট্যাম্প আছে, চিলড্রেনের কাছে কিছু স্ট্যাম্প আছে। তো স্ট্যাম্প গুলো দিয়ে পাশে ডোজ আর কতটা কি কোয়ান্টিটি, কি কতটা কি খাওয়াবে সবকিছু দিয়ে একটা করে দেয় অনেকে ডাক্তারবাবু, তখন আবার নিজের সিগনেচার করে স্ট্যাম্প করে দেয়, কিন্তু কম্পিউটারাইজ নয় এখানে প্রেসক্রিপশন। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা সুবিধার্থে ওটা একটু কিছু করা থাকে কিছু কিছু হসপিটালে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে বড় বড় হসপিটাল গুলোতে আজকাল এই স্ট্যাম্পের হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি ইনস্টার যে বারবার একই ওষুধ প্রত্যেক মানে কিছু ওষুধ থাকে যেগুলো মোটামুটি একই ডিপার্টমেন্টে সব হ্যাঁ কিভাবে যাচ্ছে, তো একই ওষুধ বারবার না লিখে সেটার একটা স্ট্যাম্প বানিয়ে নিলে তাতে টাইমও বাঁচে, এবং আমি যে মেডিকেশন এররের চান্সেস এর কথাটা বললাম এক্ষুনি, সেটাও হওয়ার সম্ভাবনা কমে যায়। এটা একদমই ভালো একটা নতুন মানে চালু হয়েছে, প্রচলন হয়েছে। তো নেক্সট কোশ্চেন আমার অপর্ণাদি তোমাকেই, সেটা হচ্ছে যে তুমি তো এইচআরবি পাস করে মানে এইচআরবির আন্ডারে এখন কাজ করছো, এবং এবার প্রথম সিবিটি চালু হয়েছে। তো আমরা জানি যে এর আগে পর্যন্ত প্রত্যেকবার একাডেমিক্স এবং এক্সপিরিয়েন্সের সাথে সাথে এইচআরবি বোর্ড ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট বানাতো। তো সেক্ষেত্রে তুমি কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলে সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করে নাও, যে কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আজকে তুমি ওই এক্সামটা ক্র্যাক করে আছো, তো সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। এনোভেশন করতাম, তো বেসিক কিছু মেডিসিন নিয়ে আমি সবসময় কাজ করেছি 5 বছর প্রায়। তো আমার বেশিরভাগই বেসিক জিনিসপত্র পেয়েছিলাম। যেমন ধরো আমার কাছে যারা মেডিসিন ছিল, ম্যালেরিয়ার কিছু মেডিসিন, তারপরে তোমার ডায়রিয়া হলে কি করতে হয়, বা তোমার ডেঙ্গু হলে বা ডেঙ্গু হলে কি করতে হবে, পেশেন্ট পার্টি কিভাবে সামলাতে হবে, বা প্রেসক্রিপশন সার্ভ কি করে করতে হয়, এগুলো
আর ইন জেনারেল যেগুলো পড়তে হয় সেগুলো কিছু কিছু পড়েছি বই থেকে। এবার এত হিউজ সিলেবাস, দেখো আমি এনিমেশন করছিলাম 4-5 বছর, ওখানে 5 বছর আমি ওখানে করেছি। তো আমি বেসিক কিছু মেডিসিন নিয়ে কাজ করতাম, তো সেই সমস্ত মেডিসিন সম্পর্কে ডিটেলসে পড়েছিলাম। ধরো প্যারাসিটামল, ব্রুফেন, ওআরএস, তারপরে ম্যালেরিয়ার কিছু ড্রাগ ছিল, প্রাইমাকুইন, ক্লোরোকুইন, এসিটি। তারপরে আমাদের ওখানে যেহেতু কলকাতা স্টেশনে কাজ করতাম, তো আমি ওখানে ডেঙ্গু ম্যালেরিয়ার সিজনটা খুব বেশি চলতো, বেশি দিন। তো ডেঙ্গু ম্যালেরিয়া সম্পর্কে একটু বেশি ডেপথে পড়েছিলাম, যে ডেঙ্গুর সম্পর্কে যা যা পড়ার সেগুলো পড়েছিলাম। আর আমি ফার্মেসি কিট বলে যে বইটা ছিল, ওই বইটা ফলো করেছিলাম। আচ্ছা, মানে ফার্মেসি কিটটা পড়লে মোটামুটি একটা বেসিক ভালো তৈরি হয়, বেসিক আমার মনে হয়। তো আমি ফার্মেসি কিটটা ফলো করেছিলাম, এটা হলো মেন ব্যাপার। তো আমরা আর একটা তোমার হচ্ছে এবার হ্যাঁ বলো। যেহেতু আমি ইউনিভার্সিটি করতাম, তো আমার ধারণা ছিল যে যেখানে ফিল্ডে কাজ করছি সেখান থেকে বেশি মানে কোশ্চেন ধরতে পারে। তো সেই বুঝে আমি ওরকম ভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আর যে ইন্টারভিউ নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে সে কোন ফিল্ড থেকে আসছে, তো তার উপরেও কোশ্চেন ডিপেন্ড করে যে সে কিরকম কোশ্চেন ধরবে। ওকে, তো খুবই একটা ভালো ইনসাইট পাওয়া গেল। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটা জিনিস আশা করি বুঝতে পেরেছো, যে তোমরা বর্তমানে কেউ যদি কাজ করছো, সেটা মানে কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হোক বা প্রাইভেটে হোক, তো তার একটা কিন্তু ভীষণ বড় ভূমিকা আছে এই ইন্টারভিউতে। কারণ ইন্টারভিউ শুরুর দিকেই জিজ্ঞাসা করা হয় যে তুমি বর্তমানে কি করছো। তুমি যদি বলো যে আমি কাজ করছি, তো কি কাজ করছো সেটা সম্পর্কে একটু মানে ব্রিফ ধারণা তৈরি হওয়ার পরে ইন্টারভিউয়ার কিন্তু সেই পোর্শন থেকে অনেক কোশ্চেন করতে পারে। তো নিজে যে কাজটা করছো সেই কাজটার উপরে ভালো ধারণা রাখো, সেখান থেকে যাতে কোশ্চেন আসলে সে মানে ভুল না হয়, কারণ সেটা থেকে ভুল হলে সেটা অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে। যে তুমি যে কাজটা করছো বলে দাবি করছো, সেখান থেকে তুমি অ্যান্সার দিতে পারছো না, এটা কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়ে ইন্টারভিউর ক্ষেত্রে। তো নেক্সট কোশ্চেন, শুভদীপ দা, তুমি কি কোশ্চেন যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলে, এই প্রিপারেশন ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? আমি পার্সোনালি জানি যে তুমি অনেক কিছুর এক্সাম দিয়েছো, লিখেছো এখনো। তো তুমি কিভাবে বেসিক্যালি প্রিপারেশনটা নিয়েছিলে সেটা সম্পর্কে যদি আমাদের একটু জানাও। তো আমি মেনলি যখন পিএসসি ইন্টারভিউতে অ্যাপিয়ার হই, তো সেই টাইমে আমি অলরেডি জিআরএসসি তে এমপ্লয়। তো ওনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বর্তমানে তুমি এখন কি করছো, তো আমি সেই মতো বলি যে আমি জিআরএসসি তে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে আমি এখন নিযুক্ত আছি। তো তখন কোশ্চেন আসে যথারীতি, তো তুমি ওখানে মেডিসিন তো ডিসপেন্সিং করো, তার সাথে তোমাকে অন্য কোনো কিছু এক্সট্রা ওখানে কোনো কিছু কাজ করতে হয় নাকি? তখন আমি বললাম, হ্যাঁ স্যার, মেডিসিন ডিসপেন্সিং এর সঙ্গে ওখানে হচ্ছে মেনলি ইনজেকশন এবং ড্রেসিং, এগুলো আমাকে করতে হতো। তখন ওনাদের কোশ্চেন আসে যে আহ, যে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেওয়া হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, ঠিক আছে? তো তোমাদের ওখানে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন কি কি দেয়া? তখন যথারীতি আমাদের ওখানে টিটানাস টক্সয়েড ছিল, রেগুলারলি দেয়া হতো। তো এবার ওটা দিতে গেলে কি কি প্রিকশন মেনটেন করতে হয়, তো এই জায়গা থেকে আমাকে একটা মোটামুটি পুরো ডেপথ কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে ইন্টারমাস্কুলার দিতে গেলে বা টিটেনাস টক্সয়েড দিতে গেলে কি কি প্রসিডিউর ফলো করতে হবে, ঠিক আছে? তো এই রিলেটেড কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার এই রিলেটেড কোনো বেসিক নলেজ আছে কিনা, ঠিক আছে? তো ওই জায়গার পর আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্যারাসিটামল যে আমরা ইউজ করি তার ম্যাক্সিমাম ডেলি ডোজ কত হতে পারে, সারাদিনে সর্বোচ্চ একটা পেশেন্টকে কত ডোজ দেয়া যেতে পারে। তো ঠিক আছে, এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? তো এবার যথারীতি এবার প্যারাসিটামলের কমন এডিয়ার, তো যে প্যারাসিটামল যদি আমরা লং টার্ম বা আমরা দীর্ঘদিন ধরে যদি খেতে থাকি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে, কোন অর্গানে আমাদের প্রভাব পড়তে পারে। তো এই রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো আমাদের যেটা পিএসসি তে ছিল, আমাদের 4 জন টোটাল ইন্টারভিউয়ার ছিল টেবিলে।
তো একজন যথারীতি ডাক্তার ছিল, তো একজন প্রফেসর ছিল, আর দুজন পিএসসির দুজন উচ্চপদস্থ অফিসার ছিলেন। ঠিক আছে, তো তারা মেনলি অবজার্ভ করছিলেন যে কিভাবে কি অ্যান্সার দিচ্ছি, তারা মেনলি বডি ল্যাঙ্গুয়েজ গুলো ফলো করছিল। ঠিক আছে, তো যেটুকু মানে আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো হ্যাঁ, তোমার কাজের জায়গা থেকে রিপোর্ট একটা কোশ্চেন মোটামুটি মানে আসবে, এটা হচ্ছে কমন। তো তুমি কি করো সেই রিলেটেড কোশ্চেন আসবে, এটা ক্যান্ডিডেটদের ধরে রাখতে হবে। এক্স্যাক্টলি, তুমি কি করছো সেটা ওই প্রশ্নটা হওয়ার পর পরে তুমি যখন অ্যান্সার দেবে, তো তখন অবশ্যই তোমাকে তোমার কাজের জায়গা থেকে কোশ্চেন করা হবে কি কাজ করছো, এবং সেই রিলেটেড কোশ্চেন আসবে। এবং এটা পারতেই হবে, মানে তুমি যে কাজ করছো বলে দাবি করছো, তার পরিপ্রেক্ষিতে যে কোশ্চেন গুলো আসছে সেটা তোমাকে পারতেই হবে। তুমি যদি এই কোশ্চেন না একদম। পারো, তাহলে কিন্তু ভীষণ বড় একটা ইম্প্যাক্ট পড়বে প্রথমেই। শুভদীপ দা, তোমাকেই পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে এই এবার প্রথম সিবিটি নিচ্ছে, তো তোমার দেখা অনুযায়ী যে ডব্লিউবিএচআরবি 5 বছর আগে কিরকম ছিল আর আজকের দিনে কেমন আছে, মানে এইচআরবি বোর্ড তো একই আছে নিশ্চয়ই, আমি বলতে চাইছি যে এই ফার্মাসিস্টের পোস্টে কম্পিটিশনটা ঠিক কিরকম লেভেলে চেঞ্জ হয়েছে। আগে 5 বছর আগে কেমন অবস্থায় ছিল, এখন ক্যান্ডিডেটদের মাইন্ডসেট কেমন ভাবে চেঞ্জ হয়েছে, ইন্টারভিউয়ারের মাইন্ডসেট কেমন চেঞ্জ হয়েছে, এখন কেমন ভাবে প্রস্তুতি নিলে আহ, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, শুধু ডব্লিউবিএচআরবি নয়, একটা পুরো ন্যাশনাল লেভেলেই ল্যান্ডস্কেপ ভীষণ ভাবে চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি আগে একদম। যেভাবে 1-2 বছর অন্তর অন্তর ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট আসতে দেখতাম, এখন সিআরই এবং বিভিন্ন রিক্রুটমেন্টের দয়ায় পুরো পুরো বছর ধরেই রিক্রুটমেন্ট লেগে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে ঠিক কতটা পরিমাণে এই ডিফিকাল্টি লেভেলটা বেড়েছে, শুভদীপ দা? একদমই তাই। ঠিক আছে, তো আগে যে আমাদের কম্পিটিশন লেভেল ছিল, আমরা যদি 4-5 বছর আগে ফিরে রিক্রুটমেন্ট বেরোতো না আমাদের ফার্মাসিতে। ঠিক আছে, বেরোলেও খুব কম সংখ্যক বেরোতো। শুভদীপ দা, একবার ইন্টারাপ্ট আচ্ছা। করবো, তুমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলে, তো আরেকবার করো। আচ্ছা, তো অবশ্যই মানে আমরা যদি 5 বছর আগে ফিরে যাই, তো এখন যে কম্পিটিশন লেভেল হিউজ ডিফারেন্স। কারণ একটাই হচ্ছে, আগে রেগুলার রিক্রুটমেন্ট বেরোতো না, বেরোলেও খুব অল্প সংখ্যক, 2-5টা পোস্ট বেরোলে এবার ম্যাক্সিমাম জন 2-5টা পোস্টে, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন মানে স্বাভাবিকলি, ঠিক আছে, একটা পিছিয়ে থাকবে, ঠিক আছে, পিছিয়ে আসবে। তো রেগুলার রিক্রুটমেন্ট ছিল না। তো আমরা দেখে যাচ্ছি যে মেনলি 2024 থেকে তো এমসিআর থ্রু দিয়ে রেগুলার রিক্রুটমেন্ট হচ্ছে, ইয়ারে 2-3 বার করে। হুম, যেমন আমরা 2025-এ যদি দেখে থাকি যে ইয়ারলি 3টা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এর আগে কোনোদিন মানে ফার্মাসি ওয়ার্ল্ডে এরকম ভাবে একসাথে এতগুলো রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত চোখে পড়েনি আমার। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাও নজরে পড়ছে যে রেগুলার আরআরবি হোক। আরআরবি এখন বছরে প্রত্যেকবার একবার করে অ্যানুয়ালি বেরোচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখন বেঙ্গলের ক্যান্ডিডেটদের মধ্যেও বাইরে যাওয়ার প্রবণতা বেড়েছে। ঠিক আছে, তো তারাও কম্পিটিশনে পার্টিসিপেট করছে এবং খুব ভালো স্কোরিং করছে। তো এটা আমাদের খুব বেঙ্গল ব্যাকগ্রাউন্ডের ছেলেপুলেদের জন্য খুবই মানে একটা আশার আলো। হ্যাঁ, তারা আগে মেনলি বাইরে যেতে নিশ্চয়ই। চাইতো না বা আউটসাইডে পরীক্ষা দিতে যেতে চাইতো না, কিন্তু এখন তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। রেগুলার রিক্রুটমেন্ট এটা একটা মেন ফ্যাক্টর। তো অবশ্যই কম্পিটিশন তো অনেক চেঞ্জেস এসছে আগের তুলনায়। তো এবারে কম্পিটিশন অনেকটাই চেঞ্জেস আছে। তার সাথে যেহেতু এইচআরবি তে ফার্স্ট টাইম সিবিটি হচ্ছে, তো স্বাভাবিকভাবেই একটা মানে যারা কোনোদিন এইচআরবি তে অ্যাপ্লাই করতো না, অনেক পুরোনো ব্যাচের ছেলে মেয়েদের কথা বলছি, যেহেতু মার্কস বেসিসে সিলেকশন হতো, এইচএস এর মার্কস বেসিস, তো তারাও এখন পার্টিসিপেট করছে এবং তারা যথারীতি সিবিটি তে ভালো স্কোর করেছে। যেহেতু এক্সামটা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য, তো
এটা সবার জন্যই খুব আশার আলো। দাদা আরেকটা এই একই কনটেক্সটে আরেক হচ্ছে তোমার কি মনে হয় যে এই যে প্রত্যেক মানে এত নিয়মিতভাবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট গুলো বেরোচ্ছে, তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটা বড় অংশের স্টুডেন্ট, ফার্মাসি স্টুডেন্ট, তারা প্রিপারেশন এবং তার ফলাফল যখন বেরোয় সেই এক্সাম গুলো তাতে দেখা যায় যে অনেক স্টুডেন্টই পেয়েছে জব সেন্ট্রাল গভর্নমেন্টে এবং রিপিটেডলি পেয়েছে, মানে একাধিক পোস্ট তারা ক্র্যাক করেছে, একের পর এক এক্সাম ক্র্যাক করেছে এক একজন ক্যান্ডিডেট। তো তোমার কি মনে হয় যে এই ন্যাশনাল লেভেলের একটা এক্সামের প্রিপারেশন নেওয়ার ফলে তাদের যে নিজেদের মধ্যে যে একটা ইভ্যালুয়েশন হয়েছে, যে তাদের পড়ার স্ট্যান্ডার্ডের যে একটা আপলিফমেন্ট হয়েছে, সেই আপলিফমেন্টের জন্য কি একটা এফেক্ট এই ডব্লিউবিএইচআরবির রেজাল্টে দেখা গেছে? মানে কোন জায়গায় গিয়ে কি এরকম মনে হয়েছে যাদের হয়তো একটু বয়সটা বেশি, শুধু স্টেট গভর্নমেন্টেই অ্যাপ্লাই করতে চায় যারা, তাদের সাথে কি কোনো জায়গায় গিয়ে একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, যে যারা সেন্ট্রালের জন্য প্রিপেয়ার করছে তারা অনেক বেশি ভালো এক্সাম দিয়েছে, যারা স্টেট করতে চায় তারা হয়তো একটু পিছিয়ে এসছে? তোমার কি মনে হয় এই বিষয়টাতে? হ্যাঁ, একদমই তাই। এটা একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে। তো যারা সিনিয়র, মেনলি যারা অনেক পরীক্ষায় সেন্ট্রালে যাদের এজ পের হয়ে গেছে, তো তারা অ্যাকচুয়ালি জিনিসগুলো জানতো না যে এইভাবে মানে এইচআরবি তে যাই হোক সিবিটা হয়ে বলে আগে কোনো সম্ভাবনা ছিল না, যাই আলটিমেটলি হয়েছে। এবার যারা রেগুলার প্রিপারেশন নিচ্ছে কনসিস্টেন্টলি। হুম। ইভেন হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোয় তখনও সিবিটির কথা বলা হয়নি, তো পরে গিয়ে ওটাকে তখনও অ্যাড বলা করা হয়নি হয়েছে। ক্লিয়ার করে। একদম। তো মেনলি যারা কারেন্টলি যারা হচ্ছে মেনলি সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, আরআরবি হোক আইদার এমসিআরই হোক, তো তারা কনসিস্টেন্টলি পড়ার মধ্যে আছে। তো তাদের কাছে নতুন করে প্রিপারেশন নেওয়ার জায়গাটা খুব একটা হচ্ছে না। তো তাদের জাস্ট পড়া আছে, মেনলি তারা হচ্ছে রিভিশন বা মক টেস্টের থ্রু নিজেকে আরো ভালোভাবে ইভালুয়েট করতে পারছে। কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট তারা অনেকদিন হয়তো বইয়ের ডিটাচ ছিল, তো তাদেরকে নতুন করে জায়গাটা ক্যাপচার করতে কিন্তু তাদের অবভিয়াসলি অনেকটা টাইম লেগে যাবে। তো এখানেই একটা হিউজ গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে দুটো জেনারেশনের মধ্যে। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো যে সেন্ট্রাল লেভেলের এক্সামের প্রিপারেশন যারা নিয়মিত ভাবে করে চলেছে, তো তাদের ক্ষেত্রে একটা এই এক্সামটাতে ক্লিয়ার করা, এবং লিস্টে মোটামুটি দেখাও গেছে যারা সেন্ট্রালের জন্য হুম, এক্সাম প্রিপারেশন নিচ্ছে তাদের নাম অবশ্যই আছে, সেটা দেখা গেছে। এছাড়াও যেহেতু একটা ভালো পোস্ট, 350 মতো পোস্টের রিক্রুটমেন্ট ছিল, তো যারা স্টেটে থাকতে চায় সেরকম নামও প্রচুর আছে, আশাহত হওয়ার হুম, মতো কিছু নেই। তবে কি যে একটু এজ পেয়েছে এটা দেখা গেছে। আহ হুম, অপর্ণাদি, তোমার কাছে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে মানে মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ড্রেস কোডটা কিরকম থাকবে? মানে ফর্মাল তো বোঝাই যাচ্ছে যে ইন্টারভিউর জন্য একটা ফর্মাল ড্রেস কোড অবশ্যই দরকার, কিন্তু মেয়েরা কিভাবে সেটাকে মানে মেয়েদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস কোডটা কেমন হবে, তুমি যদি একটুখানি জানাও আমাদেরকে। আমাদের স্টেটে ফর্মাল বলতে সবাই শাড়ি আর চুড়িদার, কুর্তি এগুলোই পরছে। বিশেষ করে একটা কালারের মধ্যে যদি মার্জিত থাকে দেখতে ভালো লাগে। এবার থ্রি পিসে যদি চুড়িদার একটা কালার, প্যান্ট একটা কালার, অন্য একটা কালার হয়, সেটা তো দেখতে ভালো লাগবে না, দৃষ্টিকটু লাগবে। তো একই কালার বেসে ফর্মাল পরলে ভালো হয়। চুড়িদার, শাড়ি যদি কেউ ক্যারি করতে পারে অবশ্যই শাড়ি, কিন্তু এটাই সিঙ্গেল কালারের মধ্যে পরলে সব থেকে ভালো হয়, যাতে সামনের জন যিনি ইন্টারভিউ নিচ্ছে তার যেন দৃষ্টিকটু না লাগে ব্যাপারটা। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ কথায় আছে যে প্রথম 2 মিনিটের মধ্যেই ইন্টারভিউতে, 2 মিনিটও না তার থেকেও কম হ্যাঁ, সময়ের এবার মধ্যে তার impression তৈরি হয়ে যায়। ড্রেস, হ্যাঁ তার ড্রেস দেখে অনেক সময় জাজ করে ফেলতে পারে যে কেমন হতে পারে বা কেমন। তো এমন ড্রেস আপ হতে হবে যাতে সেটা মার্জিত থাকে, কারণ সামনের জনকে রেসপেক্ট করে সে ইন্টারভিউ দিচ্ছে সেরকম ভাবে যেন প্রেজেন্ট করতে পারে নিজেকে। হ্যাঁ। আর
আর কিছু এক্সট্রা টিপস মানে কসমেটিক্স এবং চুল হ্যাঁ, কেমন ভাবে আমার মতে ইন্টারভিউতে বিশেষ করে দেখা যায় যে মেয়েদের মেকআপটা না করাই উচিত। আর জুয়েলারি পরলেও সেটা খুবই সীমিত পরা উচিত, আহ না পরলে খুবই ভালো। আর চুলটা বেঁধে রাখা উচিত, মানে চুল খুলে ইন্টারভিউ দেওয়াটা খুবই বাজে লাগে দেখতে। একটু ফর্মাল মার্জিত হয়ে ইন্টারভিউ দিতে যাওয়াটাই আমার মতে ঠিক। কারণ ওইভাবে ইন্টারভিউ কোনো গভর্নমেন্ট সেক্টরে হয় না। আর গভর্নমেন্ট সেক্টরে অফিস করলেও সবাই ড্রেস কোড থাকে, যাদের নার্সিং দিয়ে তাদের শাড়ি বা চুড়িদারই থাকে। কিন্তু ফার্মাসিস্টদের আমাদের কোনো ড্রেস কোড নেই, অ্যাপ্রন আছে। এবার সকলে সেই অ্যাপ্রন ইউজ করে না, কিন্তু অ্যাপ্রন ইউজ করতে বলে ফার্মাসিতে, ওপিডি বা স্টোর সবখানেই অ্যাপ্রন পরতে বলে। তো তার জন্য বলবো যে শাড়ি বা চুড়িদার বা কুর্তি পরলেও একই কালারের মধ্যে পরতে এবং মার্জিত ভাবে থাকতে। আর মেকআপ যেন না করে, মেকআপ না করাটাই উচিত। ওকে। আর আমার মনে হয় যে আজকালকার দিনে আমরা বিশেষ করে কর্পোরেট এবং অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের যারা মহিলারা কর্মরত আছেন তাদের মধ্যে দেখতে পাই যে ফর্মাল প্যান্ট শার্টের একটা চলন আছে। তো আমার মনে হয় যে সেইটাও মানে টু গো হ্যাঁ, পাওয়া যেতে পারে। পরা যাবে, হ্যাঁ, কেন পরা যাবে না, অবশ্যই পরা যাবে। কামিজ বা কুর্তি ছাড়াও হ্যাঁ ওইটাও একটা অপশন রাখা যেতে পারে, এটাতে কোনো ভুল কিছু নেই। হ্যাঁ, কিন্তু কালার কম্বিনেশন যেন ঠিকঠাক থাকে, অফিসিয়াল ড্রেস মনে হয়, ওটা হচ্ছে মেনলি ব্যাপার। খুব বেশি স্ট্রাইপ ওয়ালা বা খুব বেশি হ্যাঁ ফ্লোরাল হ্যাঁ হ্যাঁ পেন্টিং একদমই মানে ফর্মালের মধ্যে ধরা হয় না ফ্লোরাল পেন্টিং কে। তো সেই জিনিসগুলোকে অবশ্যই চয়েস করতে হবে, সেরকম মানে সিনসিয়ারলি জিনিসটাকে চয়েস করতে হবে। সুদীপ দা, তোমার কাছে সেম প্রশ্ন, তবে ছেলেদের ক্ষেত্রে কিরকম ড্রেস কোড থাকা উচিত বলে তোমার মনে হয়? শুধুই কি সাদা জামা কালো প্যান্ট, নাকি অন্য ডার্ক লাইট কালার কম্বিনেশনে পরা যেতে পারে জামা প্যান্ট? আর কি ব্লেজার কি ম্যান্ডেটরি, নাকি ব্লেজার টাই এটা না পড়লেও চলবে? এই বিষয়গুলোতে তুমি যদি একটু আমাদের পথ দেখাও। হ্যাঁ, মেনলি আমরা কোনো স্ট্রাইপ যাতে না থাকে, প্লেন, তো সেটা ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, ফর্মাল শার্ট উইথ ফর্মাল প্যান্ট আর সঙ্গে ফর্মাল শুজ। তো টাই বা ব্লেজার যদি কারোর থাকে সে অবশ্যই মেনটেন করতে পারে, কোনো প্রবলেম নেই। এবার না থাকলে মেনলি ফর্মাল শার্ট প্যান্ট অ্যান্ড শুজ যদি মেনটেন করতে পারে তো সেক্ষেত্রে খুবই ভালো। আর কোনো স্ট্রাইপ বা যাতে কোনো ডিজাইন বা যাতে একটা প্লেন ফরম্যাটের মধ্যে দিয়ে হয় সে শার্টটা। তো প্যান্ট মেনলি তো বিভিন্ন রকম আছে, ব্ল্যাক হোক এ হোক, ফর্মাল হলেই হবে। সঙ্গে মেনলি হচ্ছে মানে এখন যেটা চলছে যে গোপ দাড়ি, ওটা হ্যাঁ, ক্লিন শেপ অনেকেই রাখতে চায় না। আমি প্রশ্নটাতে আসছিলাম, আমার কাছে একজন পার্সোনালি মেসেজ করেছিলেন যে তার কনসার্ন নিয়েই মেসেজ করেছিল যে তার ক্ষেত্রে দাড়ি ক্লিন শেভ করলে মুখে র্যাশ বেরোয়। তো সেক্ষেত্রে সে কি দাড়ি পুরো ক্লিন শেভ না করে যেতে পারে ইন্টারভিউতে? আর যদি দাড়ি অ্যাকসেপ্ট দিন এগোচ্ছে তো অনেক কিছু জিনিসই চেঞ্জ হয়। আজ থেকে 10 বছর আগে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো, সে শেভ করে আসতে হবে। দাড়ি রাখার একটা চল আছে ছেলেদের মধ্যে, তো সেক্ষেত্রে দাড়ি যদি রাখাও যায় কতটা পর্যন্ত মার্জিত বলে মনে হয় বা কতটা পর্যন্ত অ্যাকসেপ্টেবল, সেই বিষয়টাতে একটুখানি বলো। হ্যাঁ, অবশ্যই এখনকার সিচুয়েশনে আমরা ক্লিন শেভ যে রাখতেই হবে সেটা এখন ফ্যাক্টর করে না অন্তত ইন্টারভিউতে। তো হ্যাঁ, এরকম যে তাও একটা প্রফেশনাল লুক যাতে মেনটেন করা যায়, যে দাড়ি বা গোঁফ থাক কিন্তু সেটা যেন একটা ট্রিমড বা একটা ঠিকঠাক লেভেলে থাকে। তো একটা যাতে অকওয়ার্ড দেখতে না লাগে সেই দিকটা হচ্ছে ক্যান্ডিডেটকে হচ্ছে বিবেচনা করতে হবে। যে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি যাতে আমার প্রফেশনাল লুক বা একটা প্রফেশনাল লুক আমার হচ্ছে বজায় থাকে। তো সেই দিক
বজায় রেখে আমার ক্লিন শেপ যদি নাও হয় তো সেক্ষেত্রে হালকা ট্রিম বা হালকা মোটামুটি মানানসই লুক মেনটেন করা উচিত। হ্যাঁ মানে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে পুরো ক্লিন শেপ করা পসিবল, ক্লিন শেপ ফার্স্ট প্রায়োরিটি সবার প্রথমে। যদি ক্লিন শেপ করে যাওয়া হুম পসিবল হয় তোমার জন্য, অবশ্যই ক্লিন শেপ করে যাও। আর যদি একান্তই পসিবল না হয়, পসিবল না হওয়া মানে আমি স্টাইল স্টেটমেন্টের কথা বলছি না, যেমন আমি যে যার কথা বললাম একটু আগে, তার ক্ষেত্রে হুম এটা মেডিকেল কনসার্ন। তো এরকম যদি পরিস্থিতি তোমার ক্ষেত্রে থাকে তাহলে ক্লিন শেভ না করলেও চলবে, বাট দাড়িটাকে নিটলি ট্রিম করবে এবং নিটলি সেটাকে শেভ করবে। কোথাও অনেক এগুলো যেন না থাকে। বাট আমি আরেকটা কথা বলে যেতে চাই যে এই দাড়ি রাখা না রাখা এইটা সম্পূর্ণভাবে প্রফেশনাল অ্যাঙ্গেল থেকেই বলা হচ্ছে, কোনো রকম রিলিজিয়াস অ্যাঙ্গেল এর মধ্যে নেই। যার ক্ষেত্রে দাড়ি রাখাটা রিলিজিয়াস একদম। অ্যাঙ্গেল থেকে জরুরি, সে অবশ্যই তার নিজের রিলিজিয়াস করতে ফলো নয়, তাদের ক্ষেত্রে প্রফেশনাল অ্যাঙ্গেল হিসেবে ধরা হয়েছে এই কোশ্চেনটাকে। অপর্ণাদি, নেক্সট কোশ্চেন তোমাকে, সেটা হচ্ছে যে 880 জনকে আমরা দেখেছি ইন্টারভিউর জন্য ডাকছে, আর দুদিনে টোটাল 4টে শিফটে ইন্টারভিউ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এক একটা শিফটে 220 জন করে ইন্টারভিউ দেবে, 3 ঘন্টা মতো টাইম রাখা হয়েছে এক একটা শিফটে, তো কতটা টাইম ম্যানেজমেন্ট ঠিক কতটা ফ্যাক্টর হতে পারে এক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে? মানে কোন স্টুডেন্ট যদি তাড়াতাড়ি প্রথম দিকে ইন্টারভিউ দেয় আর একজন স্টুডেন্ট শেষের দিকে ইন্টারভিউ দিচ্ছে, তো দুজনের মধ্যে সিলেকশন হওয়ার চান্সেস কার বেশি এবং কেন? মানে লাস্টের দিকে কি এরকম তাড়াহুড়ো সত্যিই থাকে যে আহ, তাড়াতাড়ি কয়েকটা প্রশ্ন করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, সিলেকশন হওয়ার চান্স কমে যায়, এটা কি সত্যি ঘটনা হয়? তোমার কি মনে হয়? দেখো, যখন প্রথম এবার দুটো শিফট, যদি কটা শিফট বলে, 4টে? একটা আর দুপুরের দিকে একটা, আর টোটাল 880 জন হয়েছে। হ্যাঁ মানে দিনে দুটো করে শিফট হবে, টোটাল 4টে শিফট দুদিনে। টোটাল। হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। 4টে করে শিফট। এবার অনেক সময় আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, তো ফার্স্ট শিফটে যারা ছিলেন সেকেন্ড শিফটে তারা ছিলেন না। ধরো 3 জন পরীক্ষা নিয়ে, দুজন ধরো সেকেন্ড, অন্য দুজন আবার জয়েন করেছে, এরকম অনেক সময় হয় যে একই পার্সন দুটো শিফটে এক্সাম নিচ্ছে না। তো একজন মানুষ যদি দুটো শিফটে এক্সাম নেয় তো তার পক্ষে এটা একটু কষ্টকর ব্যাপারই হয়ে যায়। তো ফার্স্টের দিকে সে যতটা ধৈর্য নিয়ে বা যতটা সময় নিয়ে একটা ক্যান্ডিডেটকে প্রশ্ন করবে বা তার মেন্টাল মেন্টাল একটা ব্যাপার থাকবে, তারপরে যখন সে এক্সাম নিতে থাকবে, প্রতিটা ক্যান্ডিডেটকে দেখতে থাকবে, তারপরে তার আর ইচ্ছা করবে না যে অতটা সময় দিই। কারণ আমি যখন এক্সাম দিয়েছিলাম আমার মিডিলের দিকে এক্সামটা পড়েছিল, তো ফার্স্টের দিকে যারা যাচ্ছিল তাদের সময়টা অনেক বেশি নিচ্ছিল, মানে 15 মিনিটের ওপরে, হুম 18 মিনিট 20 মিনিটও হয়ে যাচ্ছিল, 22 মিনিট। হুম কিন্তু মিডিলের দিকে একটু সময়টা কমতে থাকলো, লাস্টের দিকে আমি আমার হয়ে যাওয়ার পরে আমি একটু ছিলাম, মানে বেরিয়ে আসার আগে মুহূর্তে দেখছিলাম তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা। শিফটে মানে একজন মানুষ কটা শিফটে নিচ্ছে এক্সাম তার উপর ডিপেন্ড করছে। আর যদি দুটো শিফটে আলাদা আলাদা পার্সন আসে ইন্টারভিউ নিতে, তো আমার মনে হয় না অতটা এফেক্ট পড়বে না, ভালোভাবেই হবে ইন্টারভিউ। কিন্তু মিনিমাম মানে ম্যাক্সিমাম 15 মিনিট থেকে 18 মিনিট সময় লেগে যায়, কারণ ইন্ট্রোডাকশন থাকে, জিজ্ঞাসা করে কোথায় কি নাম, কোথায় বাড়ি, কোথায় জব করছো, এসব নিয়ে একটু কিছুটা টাইম কেটে যায়। তারপরে তাকে কোশ্চেন করে। হুম এবার 3 জন থাকলে 3 রকম ভাবে তাকে কোশ্চেন করবে, তার 18 মিনিট মতন সময় লাগবে, সে বুঝে একজনকে যাওয়া উচিত, প্রিপেয়ার হওয়া উচিত। যদি একই ইন্টারভিউয়ার পুরো ইন্টারভিউটা নেন, তাহলে হ্যাঁ এটা স্বাভাবিক, বার্ডেন তৈরি হয়ে যায় একটা টাইমের পর। হ্যাঁ, একটু একটু হ্যাপাজার্ড হয় তখন লাস্টের দিকে।
তাড়াহুড়ো হয়ে যায়। তো দিদি তুমি হ্যাঁ যেটা বললে যে কেউ আসেন, তাহলে আবার একটা মানে ফ্রেশ মাইন্ডে তিনি স্টার্ট হ্যাঁ 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 দেখা যায় যে জাস্টিফিকেশন হয় বিষয়টা। তো একইভাবে আমি নেক্সট শুভদীপদার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে সিবিটিটা ফার্স্ট টাইম হয়েছে, তোমার কি মনে হয় যে এত বছর ধরে শুধুমাত্র একাডেমিক্স এবং এক্সপিরিয়েন্সের উপরে 85 মার্কস থাকতো এবং 15 থাকতো হচ্ছে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ 15টা কন্টিনিউ হচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা যেমন দেখেছি যেরকম ধরনের ইন্টারভিউ কোশ্চেন আসতে, তো সেই জিনিসটা কি চেঞ্জ হবে সিবিটি আসার পরে? মানে চেঞ্জ মানে কিছু যে পোর্শন গুলো আছে যেগুলো থেকে হয়তো এতদিন টাচ করা হতো না, এগুলো সেই জায়গায় হ্যাঁ, অবশ্যই এখানে চেঞ্জেস আসতে পারে। তো যেহেতু ফার্স্ট টাইম সিবিটি, তো এক্ষেত্রে গতানুগতিক যে কোশ্চেন জিজ্ঞাসা করে তার সাথে এক্সট্রা যে সিচুয়েশন বেসড কোশ্চেন, ঠিক আছে? তো তুমি সাপোজ কোন একটা পেশেন্টকে তুমি মেডিসিন ডিসপেন্স করছো, সাপোজ তুমি ভুল মেডিসিন দিয়ে দিয়েছো বা ডোজ তোমার হচ্ছে রং চলে গেছে, তো সেক্ষেত্রে তুমি কিভাবে হচ্ছে ওটাকে অন স্পট তুমি ওখানে হচ্ছে মেকআপ করবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু, যেটা সিচুয়েশন বেসড কোশ্চেন, তো আহ, করার চান্সেস আছে। তো গতানুগতিক কোশ্চেনের সাথে মেডিসিন ডোজ বা মেডিসিন ইউজেস, তো এগুলো তো আছেই। তো তার সাথে সিচুয়েশন বেসড কোশ্চেন, যে সাপোজ কোনো ডক্টর হচ্ছে রং ডোজেস মেডিসিন দিয়েছে, তো সেটা কিভাবে ডক্টরের সাথে কনসাল্ট করে সেটাকে ওখানে রেকটিফাই করা যায়, যাতে পেশেন্ট যাতে জিনিসটা না বুঝতে পারে যে জিনিসটা ভুল হয়েছে বা জিনিসটা হচ্ছে কিছু একটা সমস্যা আছে। গেল সেটা হচ্ছে যে এবার বেসড কোশ্চেন আসতে পারে, এবং আমি দেখেছি যে সিচুয়েশন বেসড কোশ্চেন আগেও এসেছে, তবে তোমার কথা অনুযায়ী যে কোশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি, যে বেশি। বেসিক্যালি বিভিন্ন ধরনের দেওয়া হবে যেগুলো রিয়েল লাইফে ঘটে থাকে, তোমরা যখন কাজে জয়েন করবে তোমরা দেখতে পাবে। তো সিচুয়েশন তুমি কিভাবে রিয়্যাক্ট করছো, তো বেসিক্যালি তোমার তোমার অনেস্টি, তোমার ম্যাচিউরিটি, এই জিনিসগুলোকে ইভ্যালুয়েট করা হবে এই ধরনের কোয়েশ্চেনগুলোর মাধ্যমে। তুমি চাইলে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতেই পারো, কিন্তু যারা আছেন তারা ওটা ঠিক বুঝেই যাবেন যে তুমি কতটা অনেস্টলি উত্তর দিচ্ছ। তো যিনি ধরনের কোয়েশ্চেন আসলে কিভাবে উত্তর দেওয়া জরুরি সেইটা ভালো করে ঝালিয়ে যেও। আর আরেকটা জিনিস আমি এখন একটু অ্যানাউন্স করে দিই, যে এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার দেওয়া উচিত, সেই সমস্ত কোশ্চেন গুলো নিয়ে একটা ছোট্ট কয়েকটা পেজের, মোটামুটি 20-22টা পেজ মতো পেজের একটা কোশ্চেন টুল কিট টাইপের, মানে ইন্টারভিউ টুল কিট হেল্প করার জন্য তোমাদেরকে অলরেডি বানানো কমপ্লিট হয়ে এসেছে, কালকে সকাল থেকে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এই টুল কিটটা পেতে চাও, একদমই ফ্রিতে এটা ডিস্ট্রিবিউট করা হবে, যারা পেতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি সবাইকে সেন্ড করে দেবো। সেখানে এই সমস্ত বিষয়ে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে, এই সমস্ত কোশ্চেনে কিভাবে অ্যাপ্রোচ করবে, একদম সঠিক অ্যাপ্রোচের উপায় কোনটা, সেই সমস্ত কিছু ওখানে আলোচনা করা আছে। নেক্সট কোশ্চেন অপর্ণাদি তোমাকে, যে ধরো এরকম হতেই পারে যে একটা কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলো আমাকে যেটার অ্যান্সার আমি জানি না, তো সেই ক্ষেত্রে আমি ঠিক কিভাবে বলবো? আমি কি ট্রাই করব, কিছুটা টাইম ওয়েস্ট করব, নাকি ডাইরেক্টলি বলে দেবো আমি জানি না? মানে কোনটা বলাটা ঠিক হবে, মানে এক্সপ্রেশন, আমার যে ইমপ্রেশন একটা ইন্টারভিউ প্যানেলে, সেটা কোন ভাবে এক্সপ্রেস করলে সেটা ইমপ্রেশনটা ঠিক থাকবে? কারণ না জানাটা অপরাধ নয়, কিন্তু সেটাকে আমি কিভাবে তাদেরকে বলবো যে আমি এই জিনিসটা পারবো না? দেখো, যেটা পারবো না সেটা নিয়ে সময় নষ্ট করা মানে যে ইন্টারভিউ নিতে তার সময় নষ্ট করা, তাকে বিরক্ত করা বা তার প্রতি নিজের ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করা।
তো যদি না পারা হয় তাকে পোলাইটলি বলতে হবে বা পোলাইটলি অ্যাপ্রোচ করতে হবে যে আমি এটা জানি না, আমি এটা জেনে নেব বা চেষ্টা করব এটা সম্পর্কে জানার, বা আমার এটা আপডেটে এখন নেই স্যার। মানে অ্যাপ্রোচ করতে হবে পোলাইটলি যে আমি এটা জানি না, কিন্তু আমি পরবর্তীতে জেনে নেব বা শিখে নেব। এটা পোলাইটলি বলতে হবে যারা ইন্টারভিউতে তাদেরকে। কারণ সময় নষ্ট করা মানে তখনই ভাববে যে তুমি পাংচুয়াল নও, তুমি কাজ দিলে পারে, না পারলেও সেটাকে ডিলে করবে, এরকম একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তো এটা ডাইরেক্টলি পোলাইটলি বলে দেওয়া যে আমি এটা জানি না, এটা সম্পর্কে আমি জেনে নেবো স্যার। স্যার বা ম্যাডাম যিনি থাকবে তাকে পোলাইটলি বলতে হবে ব্যাপারটা। ওকে, খুব ভালো একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে যে না জানাটা অপরাধ নয়, কারণ একটা ভীষণ হিউজ সিলেবাস আছে, তুমি সমস্ত কিছু কমপ্লিট করে গেলেও তার বাইরে থেকে কোশ্চেন আসতে পারে, এরকম ধরনের সিলেবাস আমাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোশ্চেন আসতেই পারে যে তুমি সেটা জানো না। তো সেক্ষেত্রে একদমই চেষ্টা করবে না যে কোনো কিছু মানে উল্টোপাল্টা কিছু বোঝানোর বা চুপ করে থেকে সময় নষ্ট করা, এই জিনিসগুলো একদমই চেষ্টা করবে না। কারণ কোশ্চেন শোনার সাথে সাথেই তুমি তোমার মাইন্ডে বুঝে যাবে যে এই জিনিসটা আমি পড়ে জানি কি জানি না। তো একদমই সময় তাই। নষ্ট না করে একদম শান্তভাবে কোনো না দেখিয়ে তুমি ইন্টারভিউ প্যানেলে যিনি আছেন স্যার বা ম্যাডাম তাকে বলবে, স্যার বা ম্যাডাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমি এই মুহূর্তে আমি জানি না এই জিনিসটার অ্যান্সার কি হবে, কিন্তু আমি নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে আমি অ্যান্সারটা জেনে নেব। তো তাতে কি হবে যে তোমার নতুন কিছু শেখার যে এনথুসিয়াজম আছে সেইটা তুমি প্রুভ করতে পারবে, এবং সাথে সাথে তোমার ভুলটা মেনে নেওয়ার যে ক্ষমতা আছে, ভুল মানুষ সবাই করে, হুম। সেটা মেনে নেওয়ার ক্ষমতাটা যেটা আছে সেই জিনিসটা তুমি সেখানে প্রুফ করতে পারবে। কারণ ভুল হলে এমন কিছু নয় যে ভুল কিছু করে ফেলে ভীষণ বড় অপরাধ হয়ে যাবে, তোমাকে ভীষণ বড় শাস্তি দেওয়া হবে, এরকমটা নয়। কিন্তু এতে কি হবে, ভুল করার প্রবণতাটাও কমবে, এবং তোমার ভুল করে যে তুমি সেটাকে স্বীকার করতে জানো সেইটা বোঝানো যাবে। নেক্সট কোশ্চেন শুভদীপ দা তোমাকে, যে এই কোশ্চেন আমার মনেই আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই মুহূর্তে, যে ফাইনাল কাট এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরিতে মানে কত মার্কস পেলে, রিটেনে কত মার্কস পেলে সেটাকে সেফ ধরা হয়েছে, মানে ইন্টারভিউতে ডাক পেয়েছে, এবং ইন্টারভিউতে ঠিক কতটা মার্কস পেলে নিজেকে সেফ মনে করা যেতে পারে, সেই সম্পর্কে একটুখানি যদি আমাদেরকে হেল্প করো। ফাইনালি কত মার্কস পেলে জবটা পাওয়া যাবে সেটাই একটু যদি বলো আমাদেরকে। এখনো পর্যন্ত মোটামুটি যেরকম মার্কস দেখছি ক্যান্ডিডেটদের মধ্যে, তো অ্যাকর্ডিং টু মাই ভিউ, তো আউট অফ 100 85 বেস ধরে আর 15 ইন্টারভিউ ধরে আউট অফ 100 ফর আনরিজার্ভড 63 to 65 এর মধ্যে। আউট অফ 100 বলছো তো? আউট অফ 100, হ্যাঁ, মানে 63 to 65। 65 যদি কোনো ক্যান্ডিডেট, মানে 65 অ্যাবাভ যদি কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকে আউট অফ 100, তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, এটা তুমি বলছো? হ্যাঁ, আমার তো সেরকমই মনে হয়, তো সে সেফ। তো এবার ওবিসি বি ক্যান্ডিডেট 59 to 61, 59 to 61 এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। তারপরে আমরা যদি ওবিসি এ ক্যান্ডিডেটের দিকে তাকাই, তো ওবিসি এ ক্যান্ডিডেট হচ্ছে, এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ওবিসির অনেক কিছু চেঞ্জেস এসছে, তো ওবিসি বি এর তুলনায় অনেকটাই কাট অফ কম থাকার চান্সেস, তো সেক্ষেত্রে ওবিসি এর কাট অফ থাকার চান্সেস আছে 55 to 57 এর কাছাকাছি থাকার চান্সেস আছে। আচ্ছা। তো আর এসসি ক্যান্ডিডেটদেরও তুলনামূলকভাবে ওবিসি এর কাছাকাছি মোটামুটি 53 to 5 এরই অ্যারাউন্ডে থাকার চান্সেস আছে এসসি ক্যান্ডিডেটদের জন্য।
আর এরপরে আমাদের ইডব্লিউএস। তো ইডব্লিউএস ফার্স্ট টাইম অ্যাপ্লিকেবল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ইডব্লিউএস হচ্ছে একটা গেম চেঞ্জার হতে পারে। তো সেক্ষেত্রে ইডব্লিউএস অবশ্যই মানে আমরা এবারে অনেকটাই কম কাট অফ দেখতে পাবো বলে আশা রাখছি। তো সেক্ষেত্রে ইডব্লিউএস এর কাট অফ অ্যারাউন্ড 49 to 51 এর আশেপাশে থাকার চান্সেস আছে। এবার বাকি ফাইনাল কাট অফ এলে বোঝা যাবে। আর এসটির মোটামুটি 41 to 43 কাছাকাছি। আর বাকি থাকলো পিডব্লিউডি। তো পিডব্লিউডিও অ্যারাউন্ড 39 to 41 এই হ্যাঁ, এর কাছাকাছি থাকার আর চান্সেস আছে। আর একটা জিনিস শুভদীপ দা, সেটা হচ্ছে যে এবার একটা জিনিস দেখা গেছিল যেটা সম্পূর্ণভাবে ক্যান্ডিডেটদের নিজেদের কেয়ারলেসনেস এর জন্যই এই প্রবলেমটা হয়েছিল। তো সেটা হচ্ছে যে টাইমলি ক্যাটাগরি সার্টিফিকেট আপডেটেড ছিল না, রিভ্যালিডেটেড ছিল না, এবং যার ফলে যখন আপডেট আসে ইন্টারভিউ মানে সরি অ্যাপ্লিকেশনের জন্য, যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, তাতে রিজার্ভ ক্যান্ডিডেটের একটা বড় অংশের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়, এবং তাদের কাছে শুধু একমাত্র পথ ছিল যে নিজেদেরকে অ্যাজ আ ইউআর হিসাবে রিসাবমিট করা ফর্মটা। তো সেক্ষেত্রে কি মনে হয় যে একটু মানে ম্যাট্রিক্স চেঞ্জ হতে পারে কিছু, যে জেনারেলের স্বাভাবিকভাবে ইউআর এর মধ্যে একটা যে সংখ্যা প্রথমে ছিল অ্যাপ্লিকেশন, সেটা অনেকটা বেড়ে গেছে, আর সাথে সাথে রিজার্ভেশন থেকে অনেকটা কমেছে। তো সেক্ষেত্রে কি রিজার্ভ ক্যান্ডিডেট যারা শেষ পর্যন্ত রিজার্ভ আছে এখনো, তাদের ক্ষেত্রে কি একটু সুবিধা হলো, নাকি একই থাকবে বিষয়টা? তোমার কি মনে হয়? না, অবশ্যই হ্যাঁ। তো এক্ষেত্রে রিজার্ভ ক্যান্ডিডেটদের অনেকটাই সুবিধা হলো, যেহেতু ইউআরএ আমরা জানি যে যে কেউ ঢুকতে পারে, ঠিক আছে, সে যদি এলিজিবিলিটি ফুলফিল করে তো যে কেউ ঢুকতে পারে। তো ইউআরএ কম্পিটিশন থাকেই। তো এক্ষেত্রেও ইউআরএ কোনো চেঞ্জেস হচ্ছে না। মেনলি রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু রিভ্যালিডেশনের ব্যাপার ছিল, তো সেক্ষেত্রে তো যারা রিভ্যালিডেশন আগের থেকে করে রেখেছিল তো তারা সেক্ষেত্রে খুব লাকি বলা চলে। কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা প্রচুর ক্যান্ডিডেট এরকম আছে যাদের রিভ্যালিডেশন করা ছিল না বলে যারা ইউআরএ কনভার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে তাদের রিজার্ভেশনের অপরচুনিটিটা হারালো। তো সেক্ষেত্রে রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ করে ওবিসি এ, ওবিসি বি আর এসসি যা সুবিধা হবে। ওকে, বোঝা গেল। তো নেক্সট একটা, আমরা একদম প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি। সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে মোটিভেশনাল, সেটা হলো স্যালারি। জবের ক্ষেত্রে সব থেকে মোটিভেশন এটাই, এছাড়া সত্যি কি যখন মাসের শেষ, মাসের মাঝামাঝি থেকে যখন জবটা খারাপ লাগতে শুরু করে, আর ঠিক মাসের শেষ হতে হতে যখন খারাপ লাগতে শুরু করে, তখন ঠিক। তো অপর্ণাদি, তোমার কাছে কোয়েশ্চেন, যে এখন যারা জয়েন করবে এই ইন্টারভিউর পরে, ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে যারা জয়েন করবে ফার্মাসিস্টরা, আমাদের আগামী দিনের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং রাজ্যের স্বাস্থ্যের একটা বড় পিলার হয়ে দাঁড়াবে, তো তাদের স্যালারি, স্টার্টিং স্যালারি কত হতে পারে? শুভদীপ দা, কত হতে পারে স্যালারি স্টার্টিং এ? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে অ্যারাউন্ড 39,000 এর কাছাকাছি, ঠিক আছে। 18% দিয়ে 40,000। 28,900, 28,900 বেসিক, আর এইচআর এ 12%, সঙ্গে হচ্ছে ডি 18%, সঙ্গে মেডিকেল অ্যালাউন্স 500। তো সবকিছু মিলিয়ে নেয়ার অ্যারাউন্ড 39,000। যেহেতু ফার্স্ট ইয়ার থেকে কোনো জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড কাটে না, তো পুরোটাই মানে উইথাউট, শুধু প্রফেশনাল ট্যাক্স যেটুকু 200 কাটে, তো ডিডাকশন হয়, বাকি পুরোটাই নিজের, মানে গ্রস স্যালারি পুরোটাই নিজের হয়ে যাবে ফার্স্ট ইয়ারের জন্য। প্রথম বছরে সত্যি মানে যারা চাকরি পাবে তারা অবশ্যই বলতে পারে যে পয়সা হি পয়সা হোগা।
কারণ প্রথম বছর থেকে জিপিএফ যেহেতু কাটা শুরু হচ্ছে না, তো জিপিএফ খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, প্রথম বছর গভর্নমেন্ট ছাড় দিচ্ছে। তো মোটামুটি একটা জিনিস বোঝা গেল যে 39,000 আমরা ধরতে পারি, অ্যারাউন্ড, হ্যাঁ 39,000 অ্যারাউন্ড। অ্যারাউন্ড এরকম থাকবে। আর একদম শেষ পর্যায়ে আমরা অপর্ণাদি, লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তুমি আমাদের তো বেশ কিছু কোয়েশ্চেনের উপর আলোচনা হলো, তো তোমার সেটা বলো যে স্টুডেন্টরা আর কিভাবে, মানে ক্যান্ডিডেটসরা আর প্রিপেয়ার হলে সেটা তাদের ক্ষেত্রে আরো বেশি ফ্রুটফুল হবে, আরো ভালোভাবে তারা করতে পারবে। শোনা গেল না লাস্টের দিকে একটু। ওকে, তো আমি বলতে চাইছি যে কোশ্চেন তোমাকে, সেটা হচ্ছে যে আর কিছু এক্সট্রা টিপস দেওয়ার থাকলে সেটা তুমি দাও, যাতে ক্যান্ডিডেটসরা আরো ভালোভাবে এই ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারে। আর দেখো, এখন তো আমাদের স্টেট গভর্নমেন্টও কম্পিউটারাইজড কাজকর্ম হয়। যেমন আমাদের এসএমআইএস বলে একটা সফটওয়্যার আছে। তো এই এসএমআইএস এই সমস্ত কাজগুলো হয়। মেডিসিন ইনডেন্ট করা, ডিস্ট্রিক্ট থেকে আনা, তারপরে স্টক মেনটেন করা, ওয়ার্ড টু ওয়ার্ড দেয়া। তো ফার্মাসিস্টের একটু কম্পিউটার জানাটা খুব প্রয়োজনীয়। তো যদি বেসিক একটা কম্পিউটার কোর্স থাকে বা কম্পিউটার সম্পর্কে জানে, অন্তত এক্সেল ওয়ার্ড নিয়ে একটু কাজ করা, তার সাথে কোনো কিছু বললে অফিস থেকে, বা যেহেতু সুপারিনটেন্ডেন্ট বা বিওমোই স্যার বা পিএসসি তে কাজ করলে বা এনওএইচএম এ কাজ করলে, যেখানেই কাজ করুক না কেন, কম্পিউটার জানাটা খুব আবশ্যিক। মানে কম্পিউটারটা জানতেই হবে, কারণ সবকিছুই এখন কম্পিউটারাইজ হয়। আমাদের অডিট হলেও কম্পিউটারাইজ হয়। অডিট সেকশন থেকে আসলেও তারা কম্পিউটারেই দেখে যে তোমার ইনহ্যান্ড স্টক কত আছে, তুমি কাকে কাকে কতটা কি স্টক দিয়েছো। ওই এসএমএস পোর্টালে সবকিছু দেখা যায়। তো একটা ফার্মাসিস্টের বিপিএসসি, পিএসসি, আরএইচ বা এসডিএইচ, এসএসসি যেখানেই থাকুক না কেন, তাকে পোর্টাল নিয়েই কাজ করতে হবে স্টেট গভর্নমেন্টে। সেই পোর্টালেই সমস্ত মেডিসিন ইনলেন করতে হবে, সেই মেডিসিন ডিস্ট্রিবিউট করতে হবে, মেডিসিনের স্টক মেনটেন করতে হবে, বা এক্সপায়ারি দেখা, সাবস্ট্যান্ডার্ড দেখা, তার কোয়ালিটি কন্ট্রোল দেখা, সবকিছুই সেই পোর্টালেই পাওয়া যাবে। ইভেন কিছু কিছু জিনিস থাকে স্টেটে যে সবকিছু সাপ্লাই থাকে না, কিছু কিছু লোকাল পারচেস করতে হয়। তো সেগুলোর জন্য কম্পিউটার অবশ্যই জানতে হবে, আর যেন কপারেট করতে পারে অফিসে গিয়ে, নিজের কাজে যাতে হ্যাম্পার না হয় পরবর্তীতে। তো আমার মনে হয় কম্পিউটার জানাটা খুব দরকার, না হলে একটু কষ্টসাধ্যই হবে কাজ করতে। কারণ প্রতিটা জায়গাতে বিপিএসসি তো একটা ফার্মাসিস্ট, বা একটা ফার্মাসিস্টই দুটো পিএসসি দেখছে, একটা ফার্মাসিস্ট বিপিএসসি দেখছে, পিএসসি দেখছে, এরকম বেশিরভাগই হয় আমাদের স্টেটে। তো তার নিজের উপরে অনেকটা দায়িত্ব থেকে যায়, যে নিজের পিএসসি দেখা, পাশের পিএসসি দেখা, বা এখানে 2 দিন ডিউটি করা, এখানে 3 দিন ডিউটি করা, এভাবে রোস্টারেও ডিউটি করাচ্ছে। তো পোর্টালে কাজ করতে গেলে আমার মনে হয় যে তাকে বেসিক এই জিনিসগুলো জানতেই হয়, বিশেষ করে ওয়ার্ড আর এক্সেল এর কাজ। আর পোর্টালটাতে চালাতে পারে সেভাবে জন্য তাকে একটু বেসিক নলেজ থাকতেই হবে। এটাই আমার মানে বলা। কারণ আমিও আগে জানতাম না এভাবে হয় স্টেটে। আমি নিজে যখন জয়েন করেছি তারপরেই দেখলাম যে এরকম পোর্টাল হয়। এনইউএইচএম এ সেভাবে এরকম হতো না। এনইউএইচএম এ তোমাকেই এক একটা ইউপিএসসি থেকে, মানে এক একটা ইউপিএসসি তে একটা ইউপিএসসি থাকতো, সেখান থেকে ম্যানুয়ালি মেডিসিন আনতে হতো, ম্যানুয়ালি স্টক মেনটেন করতে হতো। তো স্টেটে এখন আর ম্যানুয়ালি অতটা নেই, তুমি সবকিছু পোর্টালেই করতে পারবে। মানে কেউ যদি চায় আমি খাতা মেনটেন করব না, শুধু পোর্টাল মেনটেন করব, সেটাও সম্ভব। ওকে, তো বেসিক্যালি যেটা বোঝা গেল হচ্ছে ইন্টারভিউতে শুধুমাত্র ফার্মাসি থেকে কোশ্চেন আসবে এটা নাও হতে পারে। যদি যদি পছন্দ হয়, যদি আমাকে যদি মনে
যোগ্য, তো তোমার কম্পিউটারের নলেজ আছে কিনা সেটাও কিন্তু ঝালিয়ে দেখতে পারে, কারণ আস্তে আস্তে আমাদের সরকারি হসপিটালগুলো কম্পিউটারাইজড এরার মধ্যে ঢুকতে চলেছে, এবং আমরা জানি চারিদিকে এআই এবং সমস্ত কিছু মেশিন লার্নিং সমস্ত কিছু এখন একদম ফুল পিকে আছে। তো আগামী দিনের সঙ্গে এগিয়ে চলতে গেলে আমাদেরকে এগুলো অ্যাডাপ্ট করতেই হবে। তো কিছু কোশ্চেন হয়তো কম্পিউটার থেকে আসতেও পারে, আসলে খুবই বেসিক থেকে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। বাট কম্পিউটার জানো কিনা সেইটা কিন্তু টেস্ট থাকতেও পারে। হ্যাঁ, মানে আমাকে যেরকম শুভদীপ দা। জিজ্ঞেস করেছিল যে তুমি এক্সেলে কাজ করতে পারবে কিনা, বা কিছু অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এরকম কিছু জিজ্ঞাসা করে অনেক সময়। এটা এনইউএইচএম এর ক্ষেত্রেও করেছিল, আমি এইচআরবি তেও আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি এক্সেলে কাজ জানো কিনা, এরকম অনেকেই জিজ্ঞাসা করে। তো এগুলো আচ্ছা, আবশ্যিক, এটা দেখলে ভালো হয়। এনইউএইচএম এ তো আমরা বুঝতেই পারছি যে কেন। হ্যাঁ, ওখানে কম্পিউটার এক্সাম ছিলই। হ্যাঁ, তো এইচআরবি তেও জিজ্ঞাসা করে 3 বছর আগে, তার মানে এখন তো আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তো যেহেতু আমি এনইউএইচএম করতাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি স্টক কিভাবে মেনটেন করো। হ্যাঁ, হ্যাঁ। এই মানে তোমার দিদি সফটওয়্যার গুলোর কথা বললো, সেখান থেকে কোশ্চেন করবে না অবশ্যই। হতে পারে যে তুমি বেসিক সেটা বোঝাতে পারে তারা। হ্যাঁ, হ্যাঁ। একদম শুভদীপ দা, লাস্ট কোশ্চেন তোমাকে দিয়ে শেষ করব। এই সেম কোশ্চেন তোমার তরফ থেকে কিছু বেসিক মানে কিছু টিপস যেটা তোমার মনে হয় যে ইন্টারভিউতে ক্যান্ডিডেটদেরকে খুব হেল্প করতে পারে বলে তোমার মনে হয়, তো সেরকম কিছু টিপস থাকলে অবশ্যই তুমি শেয়ার করো, তাতে অনেক ভালো হবে। তো শুভদীপ দা। তো মেনলি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড জব, তো সেক্ষেত্রে বাংলা লিখতে পড়তে পারা বাধ্যতামূলক, ঠিক আছে? তো সেক্ষেত্রে আহ, এরকমও হতে পারে যে কেউ হচ্ছে আউটসাইড ক্যান্ডিডেট, মানে ওয়েস্ট বেঙ্গল এখন রেসিডেন্ট, কিন্তু আগে হয়তো বিহারে বাড়ি ছিল বা ঝাড়খণ্ডে বাড়ি ছিল, তো তার মধ্যে একটা ক্যাপাবিলিটি থাকবে যে হিন্দিতে বলার প্রবণতা, বা হচ্ছে বাংলা হয়তো বলতে পারে কিন্তু লিখতে পড়তে পারে না, ঠিক আছে? তো এরকম অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যে আইসিএসসি বোর্ড থেকে বা সিবিএসসি বোর্ড থেকে পাস আউট হয়েছে। তো সেক্ষেত্রে কম্পিউটারে কিন্তু, সরি, ইন্টারভিউতে কিন্তু পেপার, কোনো বেঙ্গলি পেপার দিয়ে দেবে, যে বলবে তুমি এটা পড়ে শোনাও যে কি লেখা আছে, বা ওরা কিছু বাংলাতে বলবে, তো সেটা লিখতে হবে, ডিকটেট করবে, তো সেটা লিখতে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখা উচিত। তো বিশেষ করে যাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারিতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছিল না, মানে মেনলি যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে পাস আউট, তো তাদের ক্ষেত্রে মেনলি হুম এটা আরো বেশি করে ইভালুয়েট করা হবে ইন্টারভিউ এর সময়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যাতে মোটামুটি বেসিক বেঙ্গলি পড়তে বা লিখতে জানে, বিশেষ করে যারা আহ, আহ, অন্য স্টেট থেকে এসছে, তো বেঙ্গলে বা আহ, এরকম অনেকেই আছে বেঙ্গলি ক্যান্ডিডেট কিন্তু আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকে পড়াশোনা করেছে। পড়াশোনা করতে। হ্যাঁ, হ্যাঁ। তো তাদের বেঙ্গলিটা অনেকটাই উইক। আর মেনলি কম্পিউটারে বেসিক নলেজ তো লাগবেই, ঠিক আছে? এমএস পাওয়ার্ড এবং এক্সেল এর কাজই মূলত আমাদের লাগে। তো এক্সেল এবং ওয়ার্ডের মোটামুটি এইটুকু বেসিক থাকলেই মোটামুটি সে কাজ চালিয়ে নিতে পারবে। হুম। তো বেসিক্যালি যেটা যে দাদা এটা বলতে চাইলো সেটা হচ্ছে যে আমাদের জিএনএম বা অন্যান্য নার্সিং যে পোস্ট গুলো ছিল তাতে এরকম লেখা dictated হবে। সেটা কিন্তু আমাদের কিন্তু তার মানে এটা নয় যে তুমি বাংলা বলতে পারো, বাংলা নয় শুধু বাংলা এবং নেপালি। তো এই আমাদের স্টেটের যে সরকারি ভাষা দুটো, এই দুটো বলতে পারো কি পারো এইটা টেস্ট করা হবে না এরকমটা নয়, তবে এরকম টেস্ট হবে না। জাস্ট হয়তো কোশ্চেন বাংলাতে জিজ্ঞেস করলো, তুমি অ্যান্সার দিতে পারছো কি পারছো না, কতটা তুমি কোশ্চেনটা বুঝতে পারছো, সেইভাবে একটা সুপারফিশিয়াল টেস্ট করা হতে পারে। বাট এরকম ডিকটেশন, অফিসিয়ালি ডিকটেশন টেস্টের কথা বলা হয়নি, তো আশা করছি সেটা হবে না।
তবে বাংলা এবং নেপালি যারা নর্থ বেঙ্গল মানে দার্জিলিং এর এরিয়া থেকে ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে নেপালি, এবং বাকি পুরো পশ্চিমবঙ্গের বাকি অংশের জন্য বাংলা। এটা জানাটা খুবই মানে একদম ম্যান্ডেটরি, যেহেতু ওটা আমাদের সরকারি ভাষা। তো এইটা মানে এইভাবেও টেস্ট হতে পারে। তো একদম শেষে অপর্ণাদি আর সুদীপ দা দুজনকেই অসংখ্য ধন্যবাদ তোমাদের ভ্যালুয়েবল টাইম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং ভ্যালুয়েবল যে তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের টিপস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি এই ভিডিওটা থেকে যারা দেখছে তারা অনেকটাই সাহায্য পেয়েছে, এবং আগামী দিনে আমার আশা আছে যে তোমরা এইভাবেই আরো সবাইকে সাহায্য করে যাবে। যখনই কোনো কিছু দরকার পড়বে তোমরা এইভাবেই সবাই পাশে দাঁড়াবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একবার। এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।